হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভার্সিটির মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে সাকিব। হ্যাঁ, আজ ভার্সিটির প্রথম দিন, না মানে এই ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় কয়েক দল বখাটে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কিরে নতুন নাকি? তাদের মধ্যে একজন, মালটা কিন্তু হ্যাভি, আর যাই বলিস। বলে সবাই হুম হুম করে হেসে দিল। হঠাৎই একটা গাড়ি ভেতরে ঢুকলো। তখন ওরা যে যার মতো ছুটে সামনে থেকে চলে গেল। গাড়িটি ভার্সিটির ভেতর প্রবেশ করলো। খুব দামি গাড়ি। গাড়ির ভেতর থেকে কে নামছে তা দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু যা দেখলো তা দেখে আকাশ ভেঙে পড়লো। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আসলো। মেয়ে তো নয়, যেন ছেলে, কিন্তু মেয়েটি দেখতে হেভি কিউট, সুন্দর। প্রথম দেখাতেই ফিদা। যাই হোক, গাড়ি থেকে নামার পর সেখান থেকে চলে গেল আর সবাই আস্তে আস্তে নীরব হয়ে গেল, যেমন কিছুই হয়নি। আমি মানে সাকিব ভার্সিটি ক্যাম্পাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর সবাই এমনভাবে চেয়েছিল যেন আমি এলিয়েন। আর কেউ হাসতেও ছিল। হ্যাঁ, কারণ আজ আমি পরেছি ঢিলেঢালা পুরনো শার্ট, প্যান্ট ও স্যান্ডেল ও চশমা। আমি সাকিব, অনার্স তৃতীয় বর্ষে ভর্তি হয়েছি এখানে, তাই এখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছি। প্রিন্সিপালের দরজার সামনে। কে? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমি সাকিব, অনার্স তৃতীয় বর্ষের নিউ অ্যাডমিশন। ও আচ্ছা, চলো। করিডোরে আসতেই হঠাৎ এক জরুরি ফোন আসে আর উনি করিডোর থেকেই ক্লাস দেখিয়ে চলে যান। আমি আনমনে ক্লাসের সামনে গিয়ে, স্যার আসবো? কে তুমি? আমার দিকে তাকিয়ে একটু বিরক্ত ভাব করে, স্যার আমি আপনার ছাত্র। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে, কি? তোমাকে আগে তো কখনো দেখিনি। তুমি হয়তো জানো না, এটা প্রথম বর্ষে নয়, এটা তৃতীয় বর্ষের ক্লাস। স্যার, ও দেখবে কি করে? দেখেন না ফকিরটা ইয়া বড় চশমা লাগিয়েছে। পিছন থেকে এক ছেলে। বাকি সবাই শুনে হেসে উঠল। স্যার আমি তৃতীয় বর্ষের ছাত্র, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন এই ভার্সিটি ভর্তি হয়েছি। মাথা নিচু করে মন খারাপ করে, ঠিক আছে, আসো আর ক্লাসে গিয়ে চুপচাপ বসো। একটু বিরক্তকর ভাবে, কে যে ভর্তি করে এইসব খ্যাত ফকিরকে? আমি ক্লাসে ঢুকে অবাক। তখনকার সেই মেয়েটিও একই ডিপার্টমেন্টে। আমি চুপচাপ পেছনে গিয়ে শেষের বেঞ্চে বসে পড়লাম। স্যার লেকচার দিয়ে চলে গেলেন। আরেক স্যারের লেকচারের জন্য অনেক সময় বাকি, তাই ক্যাম্পাসটা ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর যখন আরমানে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খাই আর পড়ে যাই। উঠে দেখি সেই ছেলেটি যেটি ক্লাসে আমাকে অপমান করেছিল। সস। ফকরের বাচ্চা, কুত্তার বাচ্চা দিলি তো নোংরা করে। সরি ভাই, আসলে খেয়াল করিনি। খেয়াল করিসনি মানে? ছোট লোকের বাচ্চা জানিস দাম কত আমার ড্রেসের? অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর হাসছে। ভাই, যা বলার আমাকে বলেন, আমার মা বাবাকে কিছু বলবেন না প্লিজ। ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। শার্টের কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে, ভাই আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ওই হকি স্টিকটা নিয়ে আয় তো। ওর বন্ধুকে উদ্দেশ্য করলো। ওর 5-6 জন বন্ধু হকি স্টিক নিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমি শুধু বলতেছিলাম, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রায় 10-12 মিনিট পেটানোর পর একটা মেয়ে আসে আর ওরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সকালে সেই মেয়েটি। আমি মনে মনে ভাবছিলাম কি ভালো মেয়ে। নীলা, তুই এখানে? মেয়েটিকে উদ্দেশ্য করে, যেমন সুন্দর নাম তেমন চেহারাও সুন্দর। আরে খ্যাপটা নতুন এসেছে, আর তুই প্রথম দিন মেরে একে বিদায় করে দিতে চাস রাব্বি? তাইলে এই ছেলেটার নাম রাব্বি। কি বলতে চাইছিলি তুই নীলা? আরে বেব, কুল কুল। আমি বলতে চাইছি, আজই যদি বিদায় করে দিস, বাকি দিনগুলো আমরা মজা করবো কার সাথে? রাব্বি ভাবতেছে, আরে বেটা, ওই ছেলে হবে আমাদের ভার্সিটির জোকার, যাকে দেখে সবাই মজা নিতে পারবো আর মুড ভালো হবে। আর তুই কিনা আজকেই মেরে বিদায় করে দিচ্ছিস, পরে তো ভয়েই আর আসবে না। যা, ভালো কথা বলছিস তো, এভাবে তো ভেবে দেখিনি। বুঝিস তো, এবার না হয় ছেড়ে দে। যাক, এবার মতো ছেড়ে দিলাম তোরে। এই নে 500 টাকা, ওষুধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে নিস। এই বলে ওরাও চলে গেল। আমি উঠতেও পারছিলাম না। আমাকে এমনভাবে মেরেছে যে আমার শরীরে অনেক জায়গায় কেটে গেছে। মাথার সামনে কেটে গিয়ে রক্ত পড়ছে। পায়ে অনেক ব্যথা, দাঁড়াতেও পারছি না। আর কেউ সাহায্যের জন্য আসতেছিল না। কিছুক্ষণ পর এভাবে যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে আসে। সে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়
আর সবকিছু করে দেয় পাশে থেকে। সবকিছু করার পর মেয়ে যখন আমার পাশে আসে তখন তাকে ভালোভাবে খেয়াল করি। হয়তো ততটা সুন্দর নয়, কিন্তু চেহারাটা মায়ায় ভরা। আমি অপলকভাবে তাকিয়েছিলাম তার দিকে। তার এক চুটকিতেই আমার ধ্যান ভাঙে। কি দেখেছিলে এমন ভাবে? আসলে মানে হয়েছে, আপনাকে আর মানে মানে করতে হবে না। তা আগে তো কখনো দেখিনি আপনাকে ইউনিভার্সিটিতে। আমি আজই জয়েন করেছি নতুন, 3য় বর্ষের রসায়ন ডিপার্টমেন্টে। আমিও তো একই ডিপার্টমেন্ট। আপনাকে তো ক্লাসে দেখলাম না আজ। আমি প্রথম লেকচার অ্যাটেন্ড করিনি আজ। ও আচ্ছা। তা আপনি নতুন, এসেই ওদের সাথে লাগতে গেছেন কেন? ওদের চিনেন? ওরা হচ্ছে, ওদের দুজনের বাবাই এই শহরের বড় ব্যবসায়ী। ওদের বাবার খুব নামডাক আছে, এই কারণে ওরা যা ইচ্ছে তাই করে। সাবধানে থাকবেন। আরে আমি কি ইচ্ছে করে লাগতে গেছি নাকি? তাহলে ওরা আপনার সাথে এমন করলো কেন? অন্যরকম ভাবে চেয়ে। তারপর সবকিছু খুলে বললাম আমি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানা হলো না কিন্তু। আমার নাম সুমাইয়া। আপনার নাম কি? আমার নাম সাকিব। ওকে, আমরা এখন উঠতে হবে, অনেক লেট হয়ে গেছে। ঘড়ি দেখতে দেখতে। আচ্ছা, ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাকে এখানে আনতাম। এখন আসি। বলেই সে চলে গেল। আমি তার যাওয়ার দিকে অপলক চেয়েছিলাম। অনেক মেরেছে, তাই 2 দিন থাকতে হবে। 2 দিন সময়ও দেখা করে গেছে আমার সাথে কয়েকবার। এখন আমরা বন্ধু। এই শহরে ও হলো আমার প্রথম বন্ধু। 2 দিন পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। হ্যাঁ, আমি এই শহরে একটা ফ্ল্যাটে উঠেছি, সেখানেই একা থাকি। ওই দিন আর ভার্সিটি যাওয়া হয়ে ওঠেনি। পরের দিন একটু দেরিতেই ঘুম ভাঙলো, আর উঠে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজও সেই আগের মতো পোশাকেই। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখলাম রাজ আর নীলারা বসে আড্ডা দিচ্ছে। আল্লাহর নাম নিয়ে ওরা যেদিকে বসে আছে তার উল্টো দিক দিয়ে হাঁটা ধরলাম, কারণ আমি ঝামেলা চাই না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উল্টো পথ দিয়ে এসে দেখি ওরা এই পথের শেষ প্রান্তে বসে আছে। দেখে মনে হয় আমার অপেক্ষায় করতেছিল। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে চলে যেতে নিচ্ছিলাম, তখনই ডাক দিল একটা ছেলে। রাজের সাথেই মনে হয়, রাজের বন্ধু। এই খ্যাত, এদিকে আয়। বাকি সবাই হাসতেছে। আমি না শোনার ভান করে চলে যাইতেছিলাম। ওই ছেলেটা পেছন থেকে কলার ধরে টানতে টানতে রাজ আর নীলার সামনে নিয়ে গেল। ভাই, আমাকে এখানে এনেছেন কেন? আমি তো কিছু করিনি। এই ছোট লোকের বাচ্চা, তোকে কেন এখানে এনেছি তার কৈফিয়ত তোকে দিতে হবে এখন। না না ভাই, আসলে। ওই প্রিন্সিপাল আসছে, এখন ছেড়ে দে। আর আমি দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছি আর ভাবছি। ওরা ছেড়ে দিয়ে চলে গেল। ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কেউ কেউ হাসতেছে। আমি পরোয়া না করে ক্লাসে চলে গেলাম। দ্বিতীয় ক্লাস শেষ হতেই একটা ছেলে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আশরাফুল। ছেলেটি খুব বড় লোক, কাপড় চোপড় দেখেই বোঝা যায় ব্র্যান্ডের সব কাপড় চোপড়। আমি বললাম, আমি সাকিব, তবে হাত বাড়ালাম না। আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, আসলে আমি গরিব, আপনি কত বড় লোক তো তাই। দেখ ভাই, আমার কাছে বন্ধুত্ব বড়, টাকা পয়সা না। আমি ওদের মতো না। আজ থেকে বন্ধু তাহলে। আমিও কিছু একটা ভেবে হাত বাড়িয়ে বন্ধু হয়ে গেলাম। বন্ধু, তুমি আর আমি আপনি বলতে কিছু নাই, তুই করে বলবি। ঠিক আছে। কিছু একটা ভাবতে ভাবতে। চল এখন উঠি। কি হলো, ক্লাস করবি না? না, আজ আর ক্লাস করবো না। আমিও কিছু না ভেবে ওর সাথে উঠে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে বলতেছে, এই খ্যাত, চল, ভাই তোকে ডাকছে। কে ডাকছে? তোর সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। তোকে রাব্বি ভাই ডাকছে। ওকে চল। দীর্ঘ শ্বাস ফেলে আশরাফ আসতে চাইছিল, আমি না করে দিছি আর বলছি, আমি দেখি আগে, পরে না হয় তোকে নিয়ে যাব। আমি আর ছেলেটি সেখানে যেতেই। কি ভাবছেন চর কাকে দিয়েছে? আমাকে না। আমি কিছু বুঝে ওঠার আগেই আবারও। তোর সাহস কি করে? হ্যাঁ, আপনারা ঠিক ভাবছেন। দ্বিতীয় যে চর সেটা আমার গালে পড়েছে, আর প্রথম যেটা সেটা ওই ছেলের গালে, যে আমাকে এনেছে। ছেলেটির চর খেয়ে চুপ হয়ে রাব্বির পেছনে গিয়ে দাঁড়ায়, তারপর নীলা। তোর সাহস কি করে হয় আশরাফের সাথে বসার? রেগে কটমট করতে করতে, ও মা, ওই তো বন্ধুত্ব করতে আসছে, তো আমি কথা বলবো না? মাথা নিচু করে, কারণ ঝামেলা চাই না। সে যাই হোক, ওর সাথে যাতে আর না দেখি তোকে। আমি আর এখন বন্ধুর সাথে থাকলে সমস্যা কোথায়? একটু অবাক হয়ে, ওর মতো একটা স্মার্ট ছেলে তোর মতো ছোট লোকের সাথে একদম যায় না। তোকে যা বলছি তাই করবি। পারবো না।
কি বলে তুই? মুখে মুখে তর্ক শিখে গেছিস? নীলা শার্টের কলার ধরে। কি হয়েছে রে? রাব্বি একটু দূরে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমাদের কাছে এসে। দেখ শালা ফকিরের বাচ্চার ভাব বেড়েছে, আশরাফের সাথে বন্ধুত্ব করে। নীলা হু হু করে হেসে। যখন রাব্বি চট দেওয়ার জন্য হাত উঠালো তখন আশরাফ ওর হাত ধরে আর নীলা বলল, দেখ, ও আমার বন্ধু। তোদের সাথে ওর কি তা আমি জানি না, আর জানতেও চাই না, তাই ওরে যাতে বিরক্ত করতে না দেখি। আশরাফ রেগে গিয়ে। নীলার রাগ চরম পর্যায়ে, আর আমি ওকে দেখে খুব হাসতে ইচ্ছে করছিল, তবুও হাসি ভেতরে চেপে রেখেছিলাম। তারপর আশরাফ বলল, সাকিব, চল এখান থেকে। আমি আশরাফের সাথে যাওয়ার সময় নীলার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে চলে আসলাম। আসলে নীলার ভাই ও আশরাফের ভাই দুজনেই মাফিয়া, আর নীলার আপন ভাই আর আশরাফের খালাতো ভাইয়ের কেউ নেই আশরাফের ফ্যামিলি ছাড়া। তাই আশরাফকে নিজের ভাইয়ের থেকে বেশি আদর করে, তাই ভার্সিটির সবাই আশরাফকে ভয় পায়। বাকিটুকু গল্পেই জানেন, তবে এটা যে আপনারা জানেন সেটা কিন্তু আবার হিরো জানেই আবার জানেও না। এটা একটা রহস্য, সাথে থাকলেই বুঝবেন। ওই শালা, কলেজে এসেই তোদের সাথে লাগতে গেছিস কেন? আমি ওকে শুরু থেকে সব বললাম আর একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এত কিছু হলো আর কাল আমি জানতেই পারলাম না। আশরাফ অবাক হয়ে, কারণ গতকাল আশরাফ ভার্সিটি আসেনি আর আজ আসেনি সুমাইয়া। হ্যাঁ রে, বল আমার কি করার আছে? তাও ঠিক, তবে দূরে দূরে থাকবি। আশরাফ কি একটা ভাবলো কিন্তু বলল না। তারপর আচ্ছা ঠিক আছে, চল বাসায় যেতে হবে। তুই যা, আমার একটু কাজ আছে। আর শোন, তোর নাম্বারটা দে তো। সরি রে দোস্ত, আমার কাছে মোবাইল নেই। একটু মন খারাপ করে। আচ্ছা ঠিক আছে, এখন যা, কাল একটু আগে আসছিস, তোর ভাবির সাথে পরিচয় করে দেবো। আশরাফ কিছু একটা ভেবে তারপর বলল। তারপর আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসলাম। আমি ফ্ল্যাটে যাওয়ার জন্য হাঁটতেছিলাম, তখনই দেখি কয়েকটা ছেলে একটা মেয়ে নিয়ে পাশের নির্জন একটা ভাঙা বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে তাদের পেছন পেছন গেলাম। দেখে মনে হচ্ছিল বকারে ছেলে ফেলে। তারা একটা বাড়ির ভেতর ঢুকলো, আমিও পেছন পেছন ঢুকলাম। ঢুকার পর একজন আরেকজন বলা শুরু করলো, কি মাল রে বাবা! ঠিক বলেছিস, সেই মাল। আজ পার্টি হবে সেরকম মামা। দেখ ভাই, আমার এটা ঠিক মনে হচ্ছে না, ভয় করছে। বুঝতে বাকি রইল না চতুর্থ ছেলে কিছুটা ভদ্র আর ভীতু, আর দেখেই মনে হচ্ছে এদের সাথে আজ প্রথম আসছে। তারপর, তোর ভালো না লাগলে চলে যা, তবে কাউকে কিছু বলিস না, বললে পরিণাম খারাপ হবে। আচ্ছা বলে ছেলেটি ভয়ে চলে গেল। তারপর বাকি তিনজন প্রচুর ড্রিঙ্ক করলো, আর আমি ওদের ড্রিঙ্ক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর সেই সময়টা এসে গেল, ওরা পুরো নেশায় ডুবে গেছে। কথায় আছে, মেয়ে নেশা সব থেকে বড় নেশা। নেশায় কিছু মনে না থাকলেও ওই মেয়ের কথা ওরা ঠিকই মনে রেখেছে। মেয়েটা এখনো অচেতন অবস্থায়, তার মানে ওরা অজ্ঞান করে এনেছে। আর যখনই ওরা মেয়ের কাছে যাবে আমি ওদের সামনে যাই। নেশায় থাকার কারণে আমার চেহারা ওরা বুঝতে পারে না। তবে একজন বলে ওঠে, কে ববে তুই? তোদের সব করার জম। বলে আর দেরি করিনি, উড়ুম পেদানি শুরু করে দিয়েছি লাঠি দিয়ে। নেশায় থাকায় আমার কাছে আসতেই পারছে না। অনেক পিটিয়েছি, সারা জীবন মনে রাখবে এমন ভাবে পিটিয়েছি যাতে বহুদিন হাসপাতালে থাকতে হয়। মারতে মারতে আদমরা করে দিয়েছি। ওদের ছেড়ে এখন মেয়েটির কাছে গিয়ে কিছুক্ষণ ওকে জাগানোর বেতার চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম হাতে কিছু ছুরি দিয়ে কাটার দাগ। বুঝতে বাকি নেই এই ছেলেরা কিছু করেছে। তারপর আর কি, মেয়েটাকে কুলে তুলে নিয়ে গেলাম পাশের এক হাসপাতালে। ডাক্তার বললেন তেমন কিছু না, হাইড্রোজ দেওয়ার কারণে ঘুমিয়ে আসে, এখন রেখেও যেতে পারবো না। দেখি মেয়েটার মোবাইল দিয়ে কাউকে কল করা যায় নাকি। মোবাইল হাতে নিয়ে দেখি লক করা, তবে মনে হয় কপাল ভালো ছিল, একটা কল এসেছে, তা তো লেখা ভাইয়া। আমিও সাথে সাথে কল ধরলাম। কি রে, তুই কোথায়? খুব চিন্তিতভাবে। আসসালামু আলাইকুম, একটু শান্তভাবে। কে আপনি? আর এই ফোনটাই বা আপনার কাছে কেন? আমার বোন কোথায়? খুব রেগে আর চিন্তিতভাবে। আরে আরে শান্ত হন আগে একটু। আর আমার বাকি কথা বলার আগেই থামিয়ে দিয়ে, দেখ ভালো ভালো বলছি, বলে দে আমার বোন কোথায়, না হলে। তবে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে, আচ্ছা বিপদ মশাই, আগে আমার কথাটা তো শুনবেন নাকি, তারপর না হয় যা বলার বলবেন। আচ্ছা কি বলবেন বলেন। একটু বিরক্তভাবে, আমি যা বলবো উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, আমি বলা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। শান্তভাবে বলল, এই ফোনটা যার, তার আপনি কি হন? আমি ওর বড় ভাই হই। চিন্তিতভাবে, আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসলে আসুন, এসে এই নাম্বারে কল দিবেন। তেমন কিছু হয় নাই, আগে আসুন তারপর কথা হবে। অতপর পাশে বলতে না দিয়ে কেটে দিলাম। প্রায় 30-45 মিনিট পর কল আসলো। রিসিভ করতেই বলল, আমি চলে এসেছি, রিসেপশনে আছি।
আচ্ছা 302 নম্বর কেবিনে এসে পড়েন বলেই কেটে দিলাম। কিছুক্ষণ পর তারা আসলো আর ওই মেয়েটিকে দেখলো বেডে আসে। ওরা সবাই ওকে ডাকাডাকি শুরু করে দিল। হ্যাঁ, একা আসেনি, পরিবারের সবাইকে নিয়ে আসছে। তারপর আমি বললাম, দেখেন ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট করতেছে। এভাবে ডাকাডাকি করলে লাভ হবে না, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর ওরা আমার কাছে জিজ্ঞেস করলো কে আমি সব খুলে বললাম। ওরা আমাকে ধন্যবাদ দিল। আমি বললাম এটা আমার দায়িত্ব ছিল। তারপর বিদায় নিয়ে চলে আসলাম ওদের থেকে। বাসায় আসতে অবাক, আমার ফ্ল্যাট ভেতর থেকে লক। কে আসলো ভাবতেছি, আর নিজের পকেট থেকে চাবি দিয়ে ভেতরে ঢুকে তো আমি অনেক বড় শখ খেলাম, কারণ ভেতরে সবাই বসেছিল, বাবা, ভাইয়া আর ছোট মামনি। আমি দেখে অনেক খুশি হলাম, কারণ আমি অনেকদিন পর তাদের দেখলাম। ভেতরে পা দিতেই বাবা ডাকলো, সাকিব, বাসায় আসতে এত দেরি হলো কেন? আসলে আব্বু একটু। পুরোটা বলার আগেই থামিয়ে, তুই কি আবার শুরু করছিস নাকি? আর আমার ছোট্ট মামা আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে আমার কোলে উঠে গেছে। আরে বাবা, বলতে তো দিবে আমাকে। হ্যাঁ বল। তারপর সবকিছু খুলে বললাম। আসার সময় যা যা হয়েছে তারা শুনে খুশি হলো। তারপর আম্মু আর ভাবি রান্নাঘর থেকে চলে এসেছে। আমি যখন বাসার ভেতর এসেছিলাম তখন তারা রান্না করতেছিল। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? এতদিন ছিলাম না, আজ একটু হয়েছিলাম ভালো, আর তুমি কান্না করে আমার মনটা খারাপ করে দিতেছো। আম্মু চোখের জল মুছে দিয়ে, এতদিন ছিলাম না, আজ হয়ে গেছি আমার কলিজাকে দেখে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, হ্যাঁ ওই তো তোমার কলেজা, আর আমি তো কেউ না। হ্যাঁ রে, তোকে তো কুড়িয়ে পেয়েছি, তাই তোর প্রতি ভালোবাসা নাই। আমি পাইছে না, তোকে পাইছে ফাজিল কোথাকার। আমার কান টান দিয়ে ভালোবাসার খাতিরে একে অপরকে ছোট থেকে তুই বলে ডাকি। ও লাগছে স্যার। ব্যথায় কান ছোটানোর বৃথা চেষ্টায়, আহ, কি শুরু করলি তোরা, থামবি? দেবরজি তো আমাকে ভুলেই গেছে। সবার সাথে কথা বলতে গিয়ে ভাবির সাথে কথাই বলি নাই। আরে কি যে বলো না আমার সুন্দরী ভাবি, সবাইকে ভুলে গেলেও তোমাকে ভোলা যাবে না। আরে তা তো দেখতেই পাইলাম। আরে বুঝো না কেন, সবার সাথে কথা শেষ করছি যাতে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারি। হয়েছে হয়েছে, এবার তোরা খেতে চল, অনেক রাত হয়েছে। সবাই বাধ্য হয়ে খাবার টেবিলে চলে গেল। এখন একটু পরিচয় করে দেই আব্বু, আম্মু, ভাইয়া, ভাবির সাথে। আব্বুর নাম মোহাম্মদ সুরজ আহমেদ, আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। কোম্পানিটি দেশের 1 নম্বরে রয়েছে, যেটা দেখাশোনা ভাইয়া মোহাম্মদ রাকিব আহমেদ আর আব্বু দুজনেই করে থাকেন। ভাবি জেসমিন আক্তার, আম্মু হোসনে আরা, আর ছোট আম্মুর নাম মাইশা। এই হলো ফ্যামিলি সম্পর্কে জানলেন, এখন আরো অনেক কিছু জানবেন। নায়কের আরো একটি পরিচয় আছে, আস্তে আস্তে সামনে আসবে। তারপর রাতে সবার সাথে কথা বলে খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এখানে আসার পর থেকে প্রায় দিনই ফজরের নামাজের পর আর ঘুম আসে না, একটু বাইরে হাঁটাহাঁটি করি, আর আজও তাই করলাম। বাসায় আসলাম 7:30 দিকে। আমাকে দেখে আম্মু ভাবি ভূত দেখার মতো চমকে গেল। যে ছেলে 10টার আগে ওঠে না, সে 7:30টায় তাদের সামনে। দেখি বাবা, তোর জ্বর আসছে কিনা। কপালে হাত দিয়ে, আরে কি করছো? কিছুই হয় নাই। তা ভাইয়া আজ এত সকালে কিভাবে? ভাবির ভাই নেই, তাই আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। এখানে আসার পর থেকে প্রতিদিন সকালেই উঠি। যাই হোক, আমার ছেলেটা শুধরে গেছে। তারপর সবাই মিলে নাস্তা করে তাদের বিদায় দিয়ে সে আগের মতো পোশাক পরে বেরিয়ে পড়লাম। কি ভাবছেন কাল পোশাক নিয়ে কথা হয় নাই কেন? তাহলে শুনুন, আমার বাসার চারপাশে আব্বুর লোক আছে, বাসার সবকিছু খবর সে পায়। আর আমার এরকম পোশাক পরা দেখলে বা শুনলে রাগ করবে, তাই বাসা থেকে বের হয়ে এক জায়গায় এসে চেঞ্জ করে নেই, আর বাসায় যাওয়ার আগে আবার চেঞ্জ। বাকি আরো কিছু আছে, সেটা আস্তে আস্তে জানবেন। তারপর হাঁটা ধরলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে যাইতে 20 থেকে 25 মিনিটে লাগবে হেঁটে হেঁটে যেতে। আরে ভাই, আপনারা কি ভাবছেন আমি কিপটামি করি? তাই তো এত টাকা থাকতো এত কম খরচ করে হেঁটে যাই। এর এক রহস্যময় অতীত আছে, যার কারণে এমন ভাবে চলি। আস্তে আস্তে জানতে পারবেন। প্রায় 30 মিনিট পর ভার্সিটি পৌঁছে গেলাম। ভার্সিটির ভেতর প্রবেশ করলাম। ভার্সিটির ভেতর প্রবেশ করার পর দেখলাম নীলা আমার দিকে আসছে আর হাতে কাগজ। আর নীলা খুব রেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওর ছেলেপেলেরা আমাকে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই এসে গেল, আর আশরাফ, সুমাইয়া ওরাও ছিল, আর কিছু স্যারও ছিল। তখন আশরাফ বলে, কি হচ্ছেটা কি নীলা? কি হচ্ছে মানে? এই ছোট লোকের বাচ্চা আমাকে প্রেমপত্র দিয়েছে, ওর সাহস কি করে হয়? দেখি কাগজটা এদিকে দাও তো। নীলার হাত থেকে কাগজ নিয়ে পড়ে আমার দিকে তাকিয়ে, কে এসব কি? আমার দিকে তাকিয়ে, কি? আমি এইসব কিছু দেইনি। দেখি দে তো কাগজটা। আশরাফের থেকে নিয়ে। আর দাঁড়িয়ে দেখছিস কি, মার। রাব্বির ছেলে ফেলেদের আশরাফের কিছু বলতে যাবে, আমি ইশারা দিয়ে না করে দিলাম।
একজন মারতেই আমি হকি স্টিক ধরে নিলাম। সামনে যাই, এমন দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। তারপর আমি বললাম, এই যে ম্যাডাম শুনুন, আমি এটা লিখি নাই। আর কি? আমার নাম সাকিব, রায়হান না, আমার নাম সাকিব আহমেদ। আর নামটা দেখুন, আর আমার ব্যাগে খাতা আছে, হাতের লেখা চেক করুন। তারপর আমার বলা মতো সব চেক করে নীলা রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি আশরাফ সুমাইয়া একসাথে হই, আরো কিছু বন্ধু সবার সাথে পরিচয় করিয়ে দিল। সুমাইয়া কি চিনি সেটা আশরাফকে আগেই বলা, আর আয়রা আশরাফের গার্লফ্রেন্ডের সাথেও আমাদের পরিচয় করিয়ে দেয়। আশরাফের ফ্রেন্ডের নাম রিয়া, আমি রিয়া ভাবি ডাকি। তারপর ওরা সবাই আমাকে একটা বক্স দেয়। আমি জিজ্ঞেস করি এতে কি আছে, খুলে দেখ। আমি কথা না বাড়িয়ে খুলে দেখি মোবাইল, খুব দামি মোবাইল। গরিব বলে করুণা করছিস আমার উপর? দেখ শালা, সবার সাথে যোগাযোগ করতে হয়, আর তুইও আমাদের বন্ধু, যোগাযোগের জন্য আমরা এটা গিফট করছি। ধন্যবাদ বন্ধু। চোখের জল এসে গেল, দুঃখের নয় সুখের। এভাবে ঝামেলা আর স্বাভাবিকভাবের মধ্যে 7 দিন চলে যায়। হঠাৎ স্যার এসে বলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 3 দিনের ভেতর। তারপর আর কি, আমি ওদের বলি একটু সাহায্য করতে, ওরাও রাজি হয়ে যায়। এভাবে যায় আরো 2 দিন। দেখতে দেখতে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেওয়া হয়। আর আশরাফও কিছু কাজের জন্য 15 দিনের জন্য লন্ডন যায়। পরের দিন আড্ডা দিয়েছিলাম, আড্ডা শেষ করে উঠে দাঁড়াতেই কেউ এসে ধাক্কা দিল পিছন থেকে। ফকিরের বাচ্চা, দিলে তো ড্রেসটা ময়লা করে। কে আছেন? আমার গালে পড়েছে? যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। এইবার আমি দিয়েছি, তাল সামলাতে না পেরে পড়ে গেছে, আর গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে উঠে দাঁড়িয়ে, এই তোকে আমি ধাক্কা দিছি না তুই দিছিস? আমার এমন চিল্লানের আওয়াজে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেছে। কেউ ভাবেনি আমার এমন রূপ বের হবে। মানে? আমার চিল্লানিতে ভয় পেয়ে, মানে করছিস কেন? আমি দাঁড়িয়েছি, পেছন থেকে ধাক্কা তুই দিছিস, তার উপর আবার গালি দিস। নিচুপ। এইবার সবকিছুর জন্য সরি বল, না হলে দেখবি আরো কত কি করি। সরি? মেয়েটির এমন কাণ্ড দেখে সবাই অবাক। মেয়েটিকে জানতে পারবেন? ওকে চল যা এখান থেকে। দুর্বল মুডটাই খারাপ করে দিল। আমি আবার বসে পড়লাম। তারপর একটু খেয়াল করে দেখি ভার্সিটির সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি চিড়িয়াখানার প্রাণী। আস্তে আস্তে ক্যাম্পাস স্বাভাবিক হতে লাগলো। আর অপরদিকে নীলা আর তার ফ্রেন্ডরা বলা বলি করছে, বাহ, ছেলে তেজও আছে দেখছি। ছেলেটি খ্যাত হলেও দেখতে কিউট কিন্তু। নীলাকে ধাক্কা দিয়ে, আর নীলা ভাবছে এই ছেলের এই কণ্ঠ খুব পরিচিত, কোথায় যেন শুনেছি, লাগছে ও আমার খুব কাছের কেউ। এইসব ভাবছে নীলা, কিন্তু তার বন্ধুদের কথার দিকে তার খেয়াল নাই। হঠাৎ পিয়ের ধাক্কায় ঘোর কাটে নীলার। কি রে, কি এত ভাবছিস? আবার প্রেমে টেমে পড়লি না তো? নীলা উদ্দেশ্য করে বলে, আর সবাই হাসাহাসি শুরু করে দেয়। আমার ভালো লাগছে না, আমি গেলাম বলে চলে গেল। আর বাকি সবাই ওর দিকে চেয়ে আছে ওর যাওয়ায়। অপরদিকে সাকিবের বাকি বন্ধুরা সাকিবকে বলতেছে, শালা কাজ ঠিক করিস নাই। কেমন একটা ভাব নিয়ে। কি করলাম আমি? তুই আফিয়াকে কেন চড় মারলি? এখন বুঝতে পারলাম মেয়েটির নাম আফিয়া। তো কি করব, দোষ না করে তার এমন অপমান সহ্য করব নাকি? একটু রেগে বললাম ওদের কথাটা। তুই জানিস ওকে? কে ও? একটু অবাক হয়ে। ওর বাবা হচ্ছে দেশের টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন, আর ওর ভাই হচ্ছে এখানকার ডিসি। ও আচ্ছা। একটু শান্তভাবে বললাম, আর মনে মনে হাসতে লাগলাম। আমার আসল পরে জানলে সামনে দাঁড়ানোর সময় পা কাঁপবো। অনেক কষ্টে হাসি চেপে রেখে, কিরে ভাই, ওর তো দেখি কোনো রিয়াকশন নাই। একটু অবাক হয়ে আমাকে বলল, আরে দূর বাদ দে তো, অন্য কথা বলবো তখনই। জানিস আজ পর্যন্ত যত ছেলেদের পুলিশ নিয়ে গেছে, পরের দিন থেকে তার আর কোনো খবর থাকে না। অনেকটা ভয়ে বলল, এই শালা নিশ্চয়ই পাগল হয়েছে, তা না হলে ভয়ে এখনই চলে যেত। আমাকে উদ্দেশ্য করে। তারপরে ক্যাম্পাসে 3টা BMW এসে থামলো। আগে ছিল পুলিশের গাড়ি। ওদের কথা সবাই শুনছি, বোঝার বাকি নেই এরা কারা। তারপর গাড়ি থেকে ডিসিও নামলো, সাথে অফিসার আর পুলিশ। পুলিশ ক্যাম্পাসে বলতেছে কার সাথে ঝামেলা হয়েছে আফিয়ার মামুনের। আর আমার বন্ধুরা আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলতেছিল, আর আমি তাদের কথা না শুনেই হঠাৎ উপরে হাত তুলি। এটা দেখে রীতিমতো সবাই অবাক, কারণ কেউ চাইবে না নিজের পায়ে কুড়াল মারতে। সবাই বলা বলি করছে, খ্যাত শেষ। আর ওইদিকে ওদের দেখে রাব্বিও পালায়ন করছেন। ও তাহলে তুই সেই? আমাকে উদ্দেশ্য করে। আমি একটু মুচকে হাসি দিয়ে, মৃত্যু নিকটের তুই হাসছিস? রেগে আমার কলার ধরে। আরে কুল কুল, সব কথা এখানেই বলবেন নাকি থানায়ও নেবেন? আর সবাই ভাবছে এত কিছু দেখে নিশ্চয়ই ছেলেটা পাগল হয়ে গেছে।
হাতে হাত করা পড়ে দিল আমার, আর আমাকে পুলিশের গাড়ির দিকে নিয়ে যেতে নিচ্ছিল। আর আমি আফিয়ার সামনে এসে ওর দিকে চেয়ে একটা মুচকে হাসি দিয়ে চলে গেলাম। ব্যাপারগুলো ওদের মাথার উপর দিয়ে যেতে লাগলো। নীলা আর রাব্বির বাবা ব্যবসায়ী হলেও আফিয়ার বাবা পাওয়ারফুল বেশি, আর নীলের ভাই আর আশরাফের ভাইয়ের কিছুই করার ক্ষমতা নেই। আর অপরদিকে নীলের কাছে নীলের এক বান্ধবী ফোন দিয়ে বলে, জানিস নীলা, ওই খ্যাতরাকে অফিসার পুলিশ দিয়ে উঠিয়ে নিয়েছে। কি বলছিস? এই ব্যাপারটা আগেই চিন্তা করেছিল। কাল থেকে চর দেখতে পাবো না রে। প্রেমে বললি নাকি? আরে কি যে বলিস, ওই খ্যাত চলে গেলে মজা করব কিভাবে? কথাগুলো লুকিয়ে অপরদিকে হঠাৎ থানার বাইরে সেই রকম আওয়াজ হচ্ছে, কেউ কিছু বুঝছিল না। হঠাৎ এক কনস্টেবল দৌড়ে এসে বলে, স্যার। স্যার, কি হয়েছে? তোতলাচ্ছ কেন? আসলে স্যার। ভয়ে কথা বলতেই পারছে না। কি আসলে? আর বাইরে এত কিসের আওয়াজ? এবার রেগে গিয়ে, স্যার আসলে বাইরে আকাশে 6-7টা হেলিকপ্টার উঠতেছে, আর বাইরে 20-25টা খুব দামি দামি গাড়ি আসছে সবাই হাতে। বলতে গিয়ে থেমে গেল। কি? এবার অফিসারও ভয় পেয়ে গেল, আর অফিসার বাবা আর ভাই কিছুই বুঝতে পারছে না। আফিয়াকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। সবার হাতে প্রিলোডেড আর্মস। ভয়ে তোতলাতে তোতলাতে বলে ফেললো, কি সব আবল তাবল বলছো? নেশা করো নাই তো? অফিসার ভয়ে কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে, আমি ভেতর থেকে শুনছিলাম আর হাসতেছিলাম। এরা কারা আর কিভাবে বা জানলো? তাহলে শুনুন। জি স্যার, সত্যি বলছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্ল্যাশব্যাক। আমাকে যখন থানায় নিয়ে আসা হয় তখন আমি আফিয়ার বাবাকে দেখি, সে বসেছিল। আমাকে তাদের সামনে দাঁড় করানো হয়। তারপর বলে, তোর তো সাহস কম না, আমার মেয়ের গায়ে হাত দিস। রেগে আমাকে বলল, আপনার মেয়ে কি করেছে তা কি জানেন? তুই তো খুব বেয়াদব। রাগে কলার ধরে, আপনার মেয়ে বলে দোষ কার তা জানার প্রয়োজন বোধ মনে করবেন না নাকি? তার চোখের দিকে তাকিয়ে, তোর দোষ কি তুই জানিস না? আমার দিকে তাকিয়ে, না জানি না, বলেন একটু শুনি। একটু অবাক হয়ে, তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিস আর রাজি না হওয়ায় জোর করিস ওর সাথে। কি? আমি প্রেমের প্রস্তাব দিলাম কবে? একটু নয়, অনেক অবাক হয়ে আফিয়ার দিকে তাকিয়ে দেখে ও হাসছে। বুঝতে বাকি নেই, আগের ছেলেগুলোও এভাবে মার খাইয়ে বিদায় করেছে। আমাদের সম্পত্তি হাসিল করার জন্য আসছিস? অনেকটা রাগ করলো। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। আমি কিছু না বলে একটা মুচকে হাসি দিলাম। সম্পত্তির জন্য আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, খুব হাসি পাচ্ছে, তবে হাসলে চলবে না। দেখছো বাবা কিভাবে হাসতাছে ছোট লোকটা? ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, অফিসার লকআপে নিয়ে আচ্ছা মতো ডান্ডা দেন, তাহলে বুঝবে মেয়েদের টিচ করার ফল। আফিয়ার বাবা প্লাস ভাইয়া বলল, মা তুই বাসায় চলে যা এখন। না, আমি এখানেই থাকবো। জিদ করিস না, কাল আসছি, তাহলে বুঝবি ওর কি অবস্থা করি আমরা। আফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু একটা ভেবে আফিয়া বলল, আচ্ছা। তারপর চলে গেল। তারপর আফিয়া যাওয়ার পর, কি হলো অফিসার, ইচ্ছা মতন দিন লকআপে নিয়ে? আফিয়ার বাবা প্লাস ভাইয়া একটু রেগে, এই চল আজ তোকে মজা দেখাবো। আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, আমি একটা কল করতে চাই। এমন কথা শুনে সবাই অবাক, আর আফিয়ার বাবা আর ভাইয়া হাসছে। কাকে কল করবি, কে তোকে বাঁচাবে বলে হু হু করে হাসতেছে। সাথে আফিয়াও, যাকেই করি না কেন একটা কল করার পারমিশন দিতে পারছেন না? আচ্ছা, তোর মরা শুনে এত হাসি পাই কিভাবে? আফিয়ার ভাই রেগে বলল, সময় হলে বুঝতে পারবেন। আমি কি কল করতে পারি? কাকে কল দিবি আগে বল, না হলে দিবি না। আমার বাবা রিক্সা চালায়, বলে দেয় আজ আসবো না, না হলে অপেক্ষা করবে এমনই বৃদ্ধ মানুষ। আচ্ছা এই নে। তার ফোন এগিয়ে দিয়ে, আচ্ছা ওইদিকে গিয়ে কল করে আসছি। আচ্ছা যা। অফিসার বিরক্তকর ভাবে, 2 মিনিট পর আসলাম কথা বলে। তা কি বললি? তেমন কিছু না। কিছু বলতে যাবে আমি থামিয়ে দিয়ে অফিসারকে বললাম, চলুন লকআপে। সবাই অবাক আমার এরকম কাণ্ড দেখে, কারণ কে চাইবে নিজের ইচ্ছায় মার খেতে। আমাকে তারা মারা শুরু করে। তার 30 মিনিট পর থানার বাইরে কি হলো সেটা তো জানেনই। ফ্ল্যাশব্যাক শেষ। অতঃপর কনস্টেবলের সাথে কথা বলার মাঝেই ভেতরে ঢুকলো মন্ত্রী সাহেব। দেখে তো সবাই অবাক যে মন্ত্রী সাহেব এখানে কেন? তাহলে কি ছেলেটা? না, কেউ কিছু ভাবতে পারছে না। আফিয়ার বাবা ভাই তো দাঁড়িয়ে গেছে, মন্ত্রীর হাতে আছে পুলিশের প্রধান নির্বাহক। একে দেখে তো সবাই অবাক, কারণ এমন সময় তারা দুজন একসাথে অফিসের সামনে আসলে সালাম দিতেই
সবাই তো অবাক, কারণ চটা অফিসারের গালে কেউ বিশ্বাস করতে পারছে না। স্যার রাখ তোর স্যার, কাকে ধরে এনেছিস আজ? আপিয়ার বাবা ভাই তো পুরো বেকুব হয়ে গেছে। স্যার একটা ছেলেকে নিয়ে এসেছি টিজ করার অপরাধে। বলার সাথে সাথেই এবারে সবাই অবাকের চরম পর্যায়ে। কি হচ্ছেটা কি? এই যা, ওনাকে এখানে নিয়ে আয়, প্রধান নির্বাহক বলল। দুজন কনস্টেবল গিয়ে আমাকে নিয়ে আসলো। আমার অবস্থা দেখে মন্ত্রী আর প্রধান নির্বাহক ভয়ে কিছু বলতেও পারছে না। আর তাদের এই অবস্থা দেখে থানায় যারা ছিল তারা সব কে এই ছেলে, সবাই এটাই ভাবতাছে। বাবা তুমি ঠিক আছো? আরে মন্ত্রী সাহেব যে, আসলে বাবা ওদের ক্ষমা করে দাও। অনুরোধ করতে যাবে থামিয়ে দিয়ে। আরে মন্ত্রী সাহেব, আপনি তো আমাকে চিনেনি, কিছু করার হলে গিয়ে এতক্ষণ অপেক্ষা করতাম। কিন্তু বাবা। থামিয়ে দিয়ে, চিন্তার কিছু নাই মন্ত্রী সাহেব। এই নে তোর সাসপেন্ড ও ডিসমিস লেটার। অফিসারকে উদ্দেশ্য করে। অফিসার কিছু বুঝেও যেন না ভেবেই আমার পায়ে পড়ে যায় আর বলে, স্যার আনাকে এবারের মতো ক্ষমা করে দেন, আর ভুল হবে না। পা ধরে কান্না করতে করতে, তাই পা ছাড়িয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। ভাই, আর জীবনেও এমন হবে না। আফিয়ার বাবা ভাইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি শুধু প্রধান নির্বাহকের দিকে একবার তাকালাম, আর সে সব বুঝে নিল। আর অফিসার বলল তার সাথে যেতে। তাহলে মন্ত্রী সাহেব আমি আসি এখন? উল্টোর দিকে তাকিয়ে বললাম, বাবা একটা কথা বলার ছিল। একটু ভয়ে ভয়ে। চিন্তা নেই মন্ত্রী সাহেব, যেভাবে এসেছেন ঠিক সেভাবে পৌঁছে যাবেন। হেলিকপ্টার এসেছে 30 মিনিটের মধ্যে। আর এখানে যারা আছো তাদের বলছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। আমি কে, কি পরিচয়, সেটা আমি না চাইতে কেউ কোনোদিন জানতে পারবে না। সো সময় নষ্ট করবেন না। একটু হেঁটে সামনে গিয়েই, আপনার মেয়ে বা বাইরের কেউ আজকের ঘটনা যাতে জানতে না পারে কি বলবেন সেটা হয়তো আপনাকে বলতে হবে না। অ্যাভির বাবা প্লাস ভাইয়ের দিকে তাকিয়ে, আচ্ছা। তারপর সেখান থেকে চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা করে আগের গেটাবে চলে গেলাম ভার্সিটি। ভার্সিটির ভিতর প্রবেশ করে মাত্রই দেখলাম সবাই আমার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে আমি এলিয়েন। তারপর আস্তে আস্তে যেখানে আড্ডা দেই সেখানে চলে গেলাম বন্ধুদের কাছে। আমাকে দেখে ভূত ভূত বলে দৌড় দিল রাজু। আর আমাকে দেখে যেই না নিজাম দৌড় দিবে, আমি ওর হাত ধরে ফেললাম। আর ভাই আমি তো কিছু করি নাই, আমাকে কিছু করবেন না। আমি কি করব? আপনি ভূত আমি জানি। এই কথা বলার সাথে সাথেই, শালা স্বপ্নও না ভূতও না, এটা আমি। সুমাইয়া মায়া ওরা দূরে থেকে দেখতেছিল। ওরে মারার পর কাছে আসে। আরে শালা, তাই বলে এত জোরে মারবি? তো কি করব, জল জ্যান্ত মানুষকে ভূত বানাই দিছিস। আর ওইদিকে রাজু কোথায় যে গেছে তার খবর নাই। আচ্ছা তুই এখানে কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে থাকা কি অস্বাভাবিক কিছু? আরে ও সেটা বলে নাই। তাহলে কি? তোকে তো কাল আফিয়ার ভাই নিয়ে গেল, তো আজ কিভাবে এলি? একটু সন্দেহ করে। কিভাবে এলাম মানে পায়ে হেঁটে। তবে আজ ভার্সিটি শান্ত। নীলা, রাব্বি, আফিয়া কেউ আসেনি আজ এখনো। ওই শালা চুপ, মজা করবি না একেবারে। এইবার রেগে গিয়ে, তা না হলে এভাবে আমার উপর গোয়েন্দাগিরি শুরু করছিস কেন? আজ পর্যন্ত আফিয়া যাদের পুলিশ দিয়ে ধরিয়েছে তাদের মধ্যে কাউকে এখনো পর্যন্ত দেখা যায়নি। তো আমি কি করব? তুই একদিনে কিভাবে বের হলি, তাও কেউ কিছুই করে নাই তোকে? আরে আমার কপাল ভালো তাই। আমার পরিচয় জানলে আফিয়া কি, আফিয়ার বাপ দাদার 14 গোষ্ঠীও সাহস হবে না মনে মনে। মানে কি বলতে চাইছিস? তাহলে শুন, আমাকে যখন নিয়ে যায় তখন এখানে মন্ত্রী এসেছিল, আর তাকে সব খুলে বলি আর প্রমাণ দেখাই, তাই আমাকে ছেড়ে দেয়। ও আচ্ছা। কিছু ভাবলে হয়তো বলবে, কিন্তু বললো না। এভাবে আড্ডা দিতেছিলাম। কিছুক্ষণ পরেই আফিয়ার আগমন ভার্সিটিতে। আফিয়াকে ওরা কেমন করে দেখছে, কিন্তু তার কোনো রিয়েকশন নাই। হঠাৎই আফিয়া ক্যাম্পাসে আমাকে দেখে। ও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে আমি এখানে। ওর রাগে ফুঁসতে ফুঁসতে আমার দিকে এগিয়ে এসে কিছু বলবে মনে হয় তার আগেই, কি ম্যাডাম? তো তুই এখানে কিভাবে? রাগে ফুঁসতে ফুঁসতেই, কিভাবে আবার, পায়ে হেঁটে? দাঁড়া দেখাচ্ছি মজা। এটা বলে কাকে যেন ফোন বের করে কল করলো। একটু দূরে চলে গেল। আজ তুই শেষ। এখান থেকে চলে যা এখন। আরে দেখি কি হয়। তোর বর্ডার বলতে কিছুই নাই? সবাই বলল অবাক হয়ে। আগে আগে দেখো হোতা হে কেয়া। হাসি দিয়ে আফিয়ার কাছে গেলাম। ওর এতক্ষণে কথা বলা শেষ আর মুখ বাংলার পাস হয়ে গেছে। আমি তো বুঝে গেছি।
তা ম্যাডাম পুলিশের গাড়ি আসবে নাকি আমি নিজেই যাব পুলিশ স্টেশন? ভার্সিটির সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছুই বুঝে উঠতে পারে নাই। এতক্ষণে রাব্বিও ভার্সিটি আসে আর সবকিছু দেখেছে, তবে নীলা আজ ভার্সিটি আসে নাই, কারণটা অজানা। তোকে তো আমি দেখে নিব। রাগে গজ গজ করতে করতে, তাহলে আপনার ফোন দিয়ে আমার একটা ছবি তুলেন, যখন ইচ্ছা দেখতে পারবেন। তারপর সেখান থেকে আফিয়া ড্রাইভার নিয়ে চলে গেল, কোথায় গেল জানা নেই। তারপর বন্ধুদের কাছে গেলাম, ওরা দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আরে মুখ বন্ধ কর, না হলে হাতি ঢুকে পড়বে। ওরা মুখ বন্ধ করে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে আর বলতেছে, তুই খুবই রহস্যজনক। হয়তো আবার হয়তো না। তারপর এভাবেই আড্ডা দিতে থাকি। কিছুক্ষণ পর রাব্বি ও ওর দলবল সহ আমাদের সামনে আসে। ওই শালা খ্যাত, এদিকে আয়। দেখে বোঝা যাচ্ছে আমি কে, জানার জন্যই ডাকছে। জি বলেন। তোর বাড়ি কই? তোর ফ্যামিলিতে কে কে আছে? কেন ভাই, কি দরকার? বুঝতে পারছি সে কি জানতে চাচ্ছে, তবে কিছুই বুঝতে দিলাম না। ওই তোর সাহস কম না, তর্ক করছিস? রাগে করার ধরে। বলবি কিনা বল? রাগে চিল্লিয়ে, না বলবো না। ওই তোরা শালারে। হঠাৎ কল আসে আর থেমে যায়। ওই পাশে থেকে কি বললো শোনা যায় নাই। রাব্বি শুধু বলছে আচ্ছা। ওই তোরা চল এখন। ওর ছেলেপেলাদেরকে বলল, ভাই এটাকে কি করব? ওদের মধ্যে একজন আমার উদ্দেশ্য করে, ওই শালাকে পরে দেখে নিব বলে চলে গেল সাথে বাকি সব ছেলেপেলাদের নিয়ে। এভাবে আড্ডা দিয়ে সেখান থেকে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে দুদিন। আর এই দুদিন ভার্সিটিতে নীলা, রাব্বি, আফিয়া কাউকে দেখা যায়নি, তাই ভার্সিটি একদম শান্ত। আজ ভার্সিটি থেকে একটু আগে এসে পড়ি, বিকালে রেস্ট করে ঘুমিয়েছিলাম, রাতে একটু বের হয় একটা দরকারে। রাত তখন 11টা। নির্জন একটা রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম, মনে হচ্ছে খুব বিপদ। আমি আওয়াজ ফলো করে সামনে এগিয়ে যেতেছিলাম। এগিয়ে যখন সামনে যাই দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে আর মেয়েটা বাঁচার জন্য ছটপট করছে। আমি কাছে যাইতেছি আর দেখলাম মেয়েটিকে একটা বস্তায় ভরে ফেললো। আমাকে দেখে ওরা বলল, কি রে, এখানে কি চাই? ওদের একজন লোক আমাকে উদ্দেশ্য করে, মেয়েটিকে ছেড়ে দিন। হা তুই বললেই ছেড়ে দিবি নাকি? ভালো হবে না কিন্তু, বলে দিলাম। এই শালারে দেখছি তেজ অনেক, চল শালারে এখানে মেরে পুঁতে দেই। তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতেছিল আর আমি মুচকে হাসি দিয়ে এক একটাকে এমন ভাবে মারলাম যে ওরা কল্পনাও করতে পারেনি। মারার পরে বলেছিলাম না খারাপ হবে তোদের জন্য। ভাই মাফ করে দিন। সবাই একসাথে কান্না করে। ভাই আমাদের টাকা দেওয়া হয়েছে ওকে নেওয়ার জন্য। ওদের মধ্যে একজন, আমি একটু অবাক হয়ে গেলাম। আমি এখনো মেয়েটিকে দেখি নাই, তবে ওদের বললাম, কে? ছেলেটার নাম রাব্বি, আমাদের 1 লাখ টাকা দিয়েছে। ঠিক আছে যা তোরা, এখন পরবর্তী সময় পাইলে মায়ের দিয়া ভর্তা বানাই দেবো। তারপর ওরা চলে গেল। তারপর আমি আস্তে আস্তে বসার দিকে গেলাম, বসাটি খুললাম আর মেয়েটির মুখে দড়িও খুললাম আর হাত পা সব খুলে দিলাম। মেয়েটির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটি যখন জড়িয়ে ধরলো তখন খুব চেনা চেনা লাগতেছিল, তবে অন্ধকারের কারণে মুখটিকে দেখতে পেলাম না। হঠাৎই মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকে উঠলো। বিদ্যুৎ চমকানোর আলোতে মেয়েটির চেহারা খানিক ফুলে উঠলো। আমি প্রথম ভাবলাম ভুল দেখছি, দ্বিতীয়বার যখন দেখলাম তখন অনেক বড় শক খেলাম। আপনি? হ্যাঁ আমি। মেয়েটি কান্না করতে করতে আবার জড়িয়ে ধরলো। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো, কি ভাবছেন মেয়েটিকে? আসুন জেনে নেই। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো নীলা। হ্যাঁ নীলা। আপনি এখানে এই অবস্থায় কেন? অনেক লম্বা কাহিনী, এখন তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুনে অনেকটাই অবাক হলাম, কিন্তু একটু কিছু বলতে যাব থামিয়ে দিয়ে। চলো, বাবা এখন হাসপাতালে ভর্তি, এই হাসপাতালে নিয়ে চলো। বলতে বলতে সেন্সলেস হয়ে গেল। আমি কিছু বুঝতেছিলাম না, অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে কিন্তু কোনো উত্তর নাই। তবে এখন প্রশ্ন আর উত্তর নিয়ে চলবে না, হাসপাতাল যেতে হবে। হাসপাতাল বেশি দূরে না। আমি নীলাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেলাম। হাসপাতাল ছিল 10 মিনিটের পথ, আর যেহেতু ও করেছিল তাই 15 মিনিট লাগছে। আর হাসপাতালে পৌঁছতেই নীলার মা আমাদের দিকে আসে আর আমাকে দেখে কেঁদে দেয়। আমি তাড়াতাড়ি বেডে দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার বলল 3 দিন নাকি কিছু না খাওয়ার কারণে এই অবস্থা, তবে এখন সেলাইন আর ঘুমের ওষুধ দিয়েছে, তাই কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর আমার মনে হলো নীলের বাবা নাকি এই হাসপাতালে, তাও আবার সরকারি হাসপাতাল। ব্যাপারটা মাথায় আসছে না। আমি কেবিন থেকে বেরিয়ে যেই নীলের মা আর ডাক্তারের কথোপকথন, প্লিজ প্লিজ আমার স্বামীকে বাঁচান। দেখেন কালকের মধ্যে অপারেশন করতে হবে আর 10 লাখ টাকা জমা করতে হবে, না হলে কিছু করার নেই আমাদের। প্লিজ ডাক্তার, এখন আমাদের কাছে এত টাকা নেই। আমি তো অবাক, এত বড় ব্যবসায়ী তার কাছে 10 লাখ টাকা নেই, কিছুই মাথায় ঢুকছে না।
দেখেন টাকা জমা না দিলে কিছু করতে পারবো না। ডাক্তার বলে যেতে নিল। ডাক্তার সাহেব, অপারেশনের ব্যবস্থা করুন, সকালে টাকা জমা হয়ে যাবে। ডাক্তার আমার দিকে একবার, আবার নীলের মাঠ দিকে চেয়ে আচ্ছা বলে চলে গেল। তারপর বাবা, খুব বড় উপকার করলা। আমার হাত ধরে, ছেলেকে এভাবে বলছেন কেন? ওনাকে দেখে কাকে যেন মনে পড়তেছে, আবার মনে পড়ছে না। না আসলে বাবা, পুরো কথা বলতে না দিয়ে চলেন আমার সাথে। আমি আন্টিকে নিয়ে হাঁটতে শুরু করলাম। বাবা কোথায় যাচ্ছিস এত রাতে? আরে আগে চলুন, গেলেই দেখতে পারবেন। হাসপাতালের পাশে একটা রেস্টুরেন্ট ছিল খোলা, সেটাতে গেলাম। আন্টিও পিছু পিছু আসলো। আমি বললাম বসেন। বাবা খিদে নেই? মাথা নিচু করে বলল, তা তো মায়ের মুখ দেখতেই পাচ্ছি। আমি আর কিছু না বলে খাবার অর্ডার করলাম। আন্টি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। তারপর একসাথে খাওয়া দাওয়া করে আঙ্কেলের জন্য হালকা কিছু নিয়ে হাসপাতালে চলে এলাম। ওইদিকে নীলার কাছে একটা নার্স রেখে গেছি, যাতে আমি আসার আগ পর্যন্ত না ঘুমায় আর পাহারা দেয়। কেউ আসতে নিলেই যাতে জানায়। তারপর খাবার নিয়ে আঙ্কেলের কেবিনে ঢুকে তো আমি 1000 ভোল্টেজের শক খেলাম, কারণ উনি আর কেউ না, উনি হলেন আমার বাবার ছোটবেলার বন্ধু, বলতে পারেন বেস্ট ফ্রেন্ড, আফজাল চৌধুরী। একটা অ্যাক্সিডেন্টের পরে ওনাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মানে নীলা আর কেউ না, আমার নীলু। ভাবতেই খুশি খুশি লাগছে। আর আন্টিকে দেখে কেন পরিচিত মনে হয় এখন বুঝলাম। আন্টিকে মাত্র 3 বার দেখেছি, আর আঙ্কেল প্রায় আসতো বাসায়, তাই আঙ্কেলের চেহারা মনে আছে। প্রায় 15 বছর পর দেখলাম আঙ্কেলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। ও আচ্ছা, নীলার বন্ধু। ও তোমার অপারেশনের টাকাও দিবে? চোখের জল আঁচল দিয়ে মুছে। তা বাবা তোমার নাম কি? আমার দিকে চেয়ে, জি সাকিব। তা বাবা তুমি কাঁদছো কেন? কিছু বুঝতে পারি নাই। আমাকে ভুলে গেছেন? আসলে বাবা আমার মনে আসছে না। আমাকে জড়ায় ধরে। আন্টি নির্বাক দর্শকের মতো দেখছে, আর আঙ্কেলের মতোই কিছুই বুঝতেছে না। 15 বছর আগের কথা মনে আছে? মনে আছে আপনার সেই বন্ধু সুরজের কথা, আপনার কলিজা। তো তুমি চিনো কেমনে? কে তুমি? আমিও অবাক হয়ে গেছি, কারণ তারা ছাড়া এই কথা এই এলাকার কেউ জানে না। কিভাবে চিনবেন? সেই ছোট মাহি তো বড় হয়ে গেছে। ছোটবেলায় সবাই আদর করে মাহি বলে ডাকতো, আর নীলাকে সবাই নীলু বলে। সেই অ্যাক্সিডেন্টের পর সব উলট পালট হয়ে যায়। এবার আঙ্কেলও কান্না করে জড়িয়ে ধরলো। আন্টিও এইবার দাঁড়িয়ে থাকতে পারলো না। এটা যে দুঃখের কান্না নয়, এটা যে সুখের কান্না। তারপর সবাই একটু স্বাভাবিক হলাম। তারাও আমাদের খুঁজেছে, আমরাও খুঁজেছি। যখন এমন হয় তখন আমাদের পরিবার ছিল মধ্যবিত্ত, আর আব্বু আর আঙ্কেল মিলেই আমাদের ব্যবসা শুরু করেছিল, যেটার নাম পাল্টে এখন আব্বু আর ভাইয়া সামলায়। তারপর আমাদের মাঝে অনেক কথা হয়, আর এত বছরে খুশি আর ধরে রাখার মতো নয়। তারপর আচ্ছা আঙ্কেল, এসব কি? আপনি এখানকার ব্যবসায়ী, নামি দামি, আর আপনার এই অবস্থা কেন? আমার জানা মতো তো নীলুর কোনো ভাই নাই। তাহলে? ছোটবেলা থেকে আমি যে নীলুকে ভালোবাসি, সেই নীলুই হচ্ছে নীলা। অনেক লম্বা কাহিনী বাবা। তবু আঙ্কেল, আমি জানতে চাই রাব্বির কি সম্পর্ক এর সাথে? রাব্বি? এটা বলেই থেমে গেল। জি আঙ্কেল বলেন, কেন রাব্বি নীলুকে তুলে নিতে চাচ্ছিল? কি? হ্যাঁ, ওকে যখন কিডন্যাপ করার চেষ্টা করে আল্লাহর রহমতে, তখন আমি যাই সেখানে, আর তার ফলে আজ আপনাদের সাথে দেখা। একবারে কথাগুলো বলে ফেললাম। আন্টি আঙ্কেল তারা একে অপরের দিকে তাকালো। তারপর তাহলে শুনো বাবা। ফ্ল্যাশব্যাক। তুমি ঠিকই বলছো। আমাদের ছেলে সন্তান ছিল না, তবে 15 বছর আগে আমরা একজনকে অসহায়ভাবে রাস্তায় পাই। আমরা তাকে আমাদের সাথে নিয়ে নেই, আর আমাদের পরিবারের একজন করে তুলি। তার নাম দেই রিফাত চৌধুরী। তারপর ওদের ওখানে একটা স্কুলে ভর্তি করে দেই। কিন্তু রিফাত পড়ালেখা বাদেও নেতামি করতে পছন্দ করতো বেশি। আমরা প্রথমে ভাবি তেমন কিছু না, আর দেখতে দেখতে 15 বছর চলে যায়, আর আজ রিফাত একজন নাম করা মাফিয়া হয়ে উঠেছে। আমাদের সব কিছু ঠিক ছিল। 4 দিন আগেও আমরা ভালো ছিলাম, কিন্তু হঠাৎ রিফাত বলে, নীলার বিয়ে ঠিক করেছি। হাতে মিষ্টি এনে। এসব কি পাগলের মতো কথা বলতেছো? কি সব মানে? ওর বয়স হয়েছে, ওর জন্য পাত্র দেখার অধিকার আছে আমার। না, নীলার বিয়ে আমি ঠিক করে রেখেছি আমার বন্ধুর ছেলের সাথে। মানে আমার সাথে? তারপর এই নিয়ে অনেক কথা হয়। শেষে রিফাত হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাত যখন 2টা, হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। চাকররাও ছিল না। আমি আর তোমার আন্টি গিয়ে দরজা খুলি, আর সামনে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে ছিল রিফাত আর রাব্বি আর রিয়াজউদ্দিন সরকার, রাব্বির বাবা। বুঝতে বাকি নাই, রিফাত ওদের সাথে হাত মিলিয়েছে। আমি বরাবরের রিয়াজউদ্দিনের থেকে
ব্যবসায় এগিয়ে যেতে ওর সাথে কিছু শত্রুতা আছে বললেও পারো। তারপর ওরা, আমরা কি বলবো, তোয়াক্কা না করেই ভিতরে গিয়ে সোফায় বসে পড়লো। আর এমন সময় নীলাও ঘুম থেকে উঠে এত রাতে এদের দেখে অবাক। ওর তো মাথায় কিছুই আসতেছিল না। তারপরেই নে সাইন কর। পেপার এগিয়ে দিয়ে, কিসের পেপার? তোর প্রপার্টি পেপার। মানে? কিছুই বুঝতেছে না। মানে 60% রিফাত, বাকি 40% আমার ছেলে রাব্বির নামে করা। এসব কি হচ্ছে রিফাত? রাব্বি নীলাকে ভালোবাসে আর নীলাকে বিয়ে করতে চাই, আমিও এটাই চাই। নীলা রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, ওইটা তালাক না হওয়া পর্যন্ত বিয়ে করানো যাবে না। নীলাকে বাঁচানোর জন্য মিথ্যা বলল। ঠিক আছে, এখন এই পেপারে সাইন কর। না, করব না। দেখেন আঙ্কেল, নীলাকে আমি ভালোবাসি, আর বিয়ের পরে যা দিবেন তা তো আমারই। আঙ্কেলকে বলল, আমি তোকে বিয়ে কোনো দিনই করব না। বিয়ে তো আমাকেই করতে হবে। এখন ভালোই ভালোই সাইন কর, না হলে আজ রাতেই তোর মেয়ের সাথে আমার ছেলে সব করে ফেলবে। আর কোনো উপায় না পেয়ে সাইন করে দেয়। কি আর করবে, বাঁচার জন্য উপায় যে তার নাই। হ্যাঁ, এই কাজ শেষ, কাল আমরা আসতেছি, তোর মেয়েকে বউ করে নিয়ে যাব। এই বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। তা হচ্ছে না সোনা, তুমি এমন কিছু করলে তো তোমার বাবা মা শেষ হয়ে যাবে। নীলের গালে হাত দিয়ে, ভাইয়া তুই কিছু বলবি না? রিফাতের দিকে চেয়ে, আমি তোর ভাই না? আমি তোদের কেউ না? তাই তো তোদের সাথে এমন করলাম। তারা আর কিছু বলল না, বাকি সবাই চলে গেল। আঙ্কেল মাথায় হাত দিয়ে বলতাছে, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, ঠিক জায়গায় ছবল দিয়েছিস। না, এখন ভেঙে পড়ার সময় নয়। ওই নর পশুদের হাত থেকে নীলাকে বাঁচাতেই হবে। তাই ওই দিন রাতে বাড়ির বেস্ট ফ্রেন্ড দিয়ে পালিয়ে এসে পড়ি, আর হঠাৎই হার্ট অ্যাটাক হয়। আর এখানে 3 দিন, আর আজ আজকে থেকে তো সবই জানো। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে আঙ্কেল সব আগের মতো করে দেবো, চিন্তা করবেন না। আর নীলের ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আমি আসি এখন। হ্যাঁ বাবা, তোমাকে দেখেই ভরসা পেলাম। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে, তবে এখন রেস্ট নিন, কাল আবার অপারেশন। এটুকু বলে চলে আসলাম। তারা বুঝছে আমি নীলার পাশে থাকবো, তাই তারা রেস্ট নিতে শুরু করে দিল। আমি নীলার কেবিনে এসে ঘুমন্ত পাখিটাকে দেখতে লাগলাম। কতই না মায়াবী চেহারা, কিন্তু কত রাত। নীলু তো এমন অহংকারী ছিল না, তবে এমন হলো কি করে? বিষয়টা জানি কেমন লাগছে। আমিও ভাবতে ভাবতে নীলুর পাশে চেয়ারে ঘুমিয়ে গেলাম। সকালে কারো আওয়াজে ঘুম ভাঙলো। তখন 7টা বাজে। দেখি নীলা ওঠার চেষ্টা করছে। আমি গিয়ে ধরলাম আর বললাম, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। নীলাকে ধরে বসিয়ে দিয়ে, কিছু না খাওয়ার ফলে অনেক দুর্বল ও শরীর। না, আমি ঠিক আছি, বাবার অপারেশনে টাকা আনতে হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন 11টায়। এখন আপনি রেস্ট নিন তো। টাকা কোথায় পেলে? ওইটা জেনে আপনি কি করবেন? না মানে কি বলবে বুঝতেছে না। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। বলে চলে এলাম হাসপাতালের বাইরে। বাইরে এসে নীলা আর আন্টির জন্য সকালে খাবার নিয়ে গেলাম। সকালের খাবার নিয়ে আন্টির কাছে গেলাম, খাবার দিলাম। পরে চলে আসলাম নীলার কাছে, খাবার সামনে রাখলাম, বললাম খেয়ে নিন। কিন্তু খিদে লেগেছে, কিন্তু হাতের জন্য পারছে না। আমি বুঝে হাতটা ধুয়ে এসে খাবার হাতে নিয়ে বললাম হা করেন। নীলা কিছুক্ষণ চেয়ে থেকে হা করলো। এভাবে খাইয়ে দিলাম, আর নীলা বাচ্চাদের মতো খেয়ে নিল আর রেস্ট করতেছে। দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে নীলা বলল, আসলে কলেজের জন্য আমি খুবই দুঃখিত। হঠাৎ কেন? আপনাকে বাঁচালাম বলে? না আসলে। কি আসলে? আসলে আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, আর চাই না কারো মায়ায় পড়তে, তাই ওরকম ব্যবহার করতাম। কাকে ভালোবাসেন? মাহি নামের ছেলে, আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। তা এখন সে কোথায়? 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সব হারিয়ে যায়, তাকেও হারিয়ে ফেলি। কিন্তু রোজ কাঁদি আর দোয়া করি তাকে যেন পাই। ওহো, তোমার মধ্যে মাহির ছোটবেলা পেয়েছিলাম, তাই এমন করছি। কিন্তু যেদিন মাফ চাবো ওই দিন আফিয়া। আর কিছু বলতে দিলাম না, থামিয়ে দিলাম। এই যে শুনুন। ও হ্যাঁ বলার সাথে সাথে ওর দেওয়া ছোটবেলার সেই খেলনা আংটিটি, যেটা কিনেছিলাম আর ওকে দিয়েছিলাম, কিন্তু যেখানে ও হারিয়ে যায় সেখানে এটা পেয়েছিলাম। এরপর থেকে এটা সবসময় সাথেই রেখেছি। হাঁটু করে বলতে লাগলাম, আমাকে কি তোমার ছোট মিহিসোনার আব্বু হওয়ার সুযোগ দিবে? দিবে কি রাতের আধারে পাশে হেঁটে চলার সুযোগ? বাসবে কি ভালো আমাকে সারা জীবন? দিবে কি তোমার ছোট 2 রাজকন্যার পাপা হওয়ার সুযোগ? নীলু, তুমি আমাকে যত ভালোবাসো তার থেকে দ্বিগুণ বেশি ভালো আমি তোমাকে বাসি। নীলু, তোমাকে বড্ড ভালোবেসি, বড্ড বেশি।
আংটিটা ওর দিকে দিয়ে ও অবাক হয়ে চেয়ে আছে, কারণ এই আংটিটা ছোটবেলায় আমি ওকে দিয়েছিলাম আর নীলু বলে শুধু আমি ওকে ডাকতাম। মারলা কেন? এতদিন বলিসনি কেন? তুই আমার মাহি। বুঝেছি, মহারানী অনেক রাগ করেছে। ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, আরে আমি তো রাতেই জানছি তুমি আমার নীলু। মানে? সব খুলে বললাম। 15 বছর পর সব আবার শুরু হতে নিল। এর মধ্যে নীলা একটু সুস্থ হয়ে উঠেছে, হাঁটতে পারে। কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম। কেবিন থেকে বের হতেই একটা মেয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। মেয়েটিকে দেখতে পারলাম না। সামনে যখন আসলো আমি দেখে অবাক, কারণ মেয়েটি ছিল ওই দিন থেকে রাতে বাঁচিয়েছিলাম। মেয়েটির নাম জানি না। মেয়েটির সামনে এসে আবারও জড়িয়ে ধরলো, আর ওইদিকে ম্যাডামের দিকে চেয়ে তো আমি অবাক। অগ্নি মূর্তির মতো চেয়ে আসে, মনে হয় এখন খেয়ে ফেলবে। কি হয়েছে? এভাবে ধরছেন কেন? কি চাই? আমি মনি। মনে আছে ওই দিন বাঁচিয়েছিলেন? তো এভাবে ধরছেন কেন? ছাড়েন। আমি তোমাকে ওই দিনের পর অনেক খুঁজেছি, কিন্তু যখন পাইনি তখন অবাক হয়ে যাই। গরিব হয়ে এতিমদের জন্য তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছি। এক নাগারে কথা বলে নিচে চেয়ে আসে। দুঃখিত, আমি আপনাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমার টাকা পয়সা সব আছে। মনে হয় এখনই কান্না করবে। আমি ছোটবেলা থেকেই ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ওর মতো গরিব ছোট লোককে বিয়ে করে কি পুরোটা বলার আগেই তোর সাহস তো কম না, আমার সামনে আমার বউকে অপমান করছিস। চট দিয়ে আর অনেকটা রেগে, চটটা বেশি জোরে দেই নেই, দিলে তাল সামলাতে পারতো না, তাই নিজেকে কন্ট্রোল করে একটা সীমার মধ্যেই চট দিছি। তুমি আমাকে মারলে এই ছোট লোকটার জন্য? জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে মারেনি, আর তুমি আমাকে মারলে। তা এর মতো মেয়ের জন্য এই মেয়েকে দেখে নেব। রাগ দিকে চলে গেল। কে এই মেয়েটা? এতক্ষণ শুধু আমাদের কথা শুনতেছিল, এখন বলল। আরে ওই দিন। পরে সব খুলে বললাম। চলো, এখন আঙ্কেলের অপারেশনের সময় হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে ডাক্তার এসে বলল অপারেশন করতে পারবে না। মেজাজ গেল খারাপ হয়ে। কেন করতে পারবো না? দেখেন, এই অপারেশনটা করে নিজের ফ্যামিলি আর চাকরি ছাড়তে চাই না। একটু ভয়ে বলল। কে বলেছে আপনাকে এসব? এবার রাগে চোখ লাল করে। ডাক্তার দেখেই ভয় পেয়ে যায়। আর বলে তোফাজ্জল হোসেন সে আমাদের অর্ডার দিয়েছে। আপনি অপারেশন শুরু করুন, তোফাজ্জলের ব্যবস্থা আমি করতেছি। স্যার, আমার পরিবারে যাতে কিছু না হয়। অনেকটা ভয় আমার চেহারা দেখে। টেনশন করবেন না, আমি সামলে নেব। তারপর আঙ্কেলকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো আর অপারেশন শুরু হলো। আমি অনেক কষ্টে নীলুকে বুঝিয়ে সেখান থেকে তোফাজ্জল হোসেনের বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। অপরদিকে হাসপাতালের চারপাশে লোক রেখে আসছি, যাদের সমস্যা হলে জানায় আর ওরাও কিছু একটা করতে পারে। প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম তোফাজ্জল হোসেনের বাড়ি। আর এই তোফাজ্জল হোসেন আর কেউ না, আফিয়ের বাবা। তারপর ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। তোমার অপেক্ষায় ছিলাম। তাই? তুমি হাসতেছো কেন? খুশিতে। মোরার আগে হেসে নে। কে মারবে আমাকে? দেখিস কে মারে। বসো, এখানে চাচ্চু আর বাবা আসুক, পরে কথা হবে। বসার জন্য ইশারা করে। অপরদিকে নীলু অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। মাহি গেল, এখনো আসছে না কেন? কোনো বিপদ হলো না তো? এসব ভাবছে আর পায়চারি করছে। এদিকে কিছুক্ষণ পর আফিয়ার বাবা আর মনির বাবা এলো কাজে নিয়ে। কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। কার বিয়ে? তোমার আর মণিমার। আমাদের মেয়েদের কোনো চাওয়া আমরা অপূর্ণ রাখি না। আমি তো বিয়ে করব না। তুই বিয়ে না করলে যে ওইদিকে ওই মেয়ের বাবা মারা যাবে। তাই নাকি? মুচকে হাসি দিয়ে সামনে তাকালাম। সাথে সাথে আফিয়ার বাবা চমকে গেল আর হাত থেকে মোবাইল পড়ে গেল। সে ভাবতেও পারছে না সে আবার আমার সাথে লাগতে আসছে। আমার তার চেহারা দেখে খুব মজা লাগতেছিল। কে আমার অপারেশন আটকাবে? আরেকবার বলুন দেখি। ওই তুই শুনিস না? পুরো কথা বলতে না দিয়ে ওই তুই চুপ। এমন আচরণ দেখে আফিয়া অবাক, কারণ তার বাবা কখনো তাকে তুই বলেনি। কি হলো মিস্টার? আসলে বাবা, আমি বুঝতে পারি নাই। ভয়ে মাথা নিচু করে তোতলাতে অপারেশন করলে ডাক্তারের পরিবারের ক্ষতি করবেন? তার সামনে পায়ের উপর পা রেখে বসে। এতক্ষণে আফিয়া ও মনিমা চলে আসছে। এমন অবস্থা দেখে তারা অবাক, কারণ এমপিরা যেখানে তোফাজ্জল হোসেনকে ভয় পায়, সেখানে আমি গরিব খেয়াল হয়ে এমনভাবে বসে কথা বলতেছি, এটা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এইবারের মতো ক্ষমা করে দাও বাবা, আর ভুল হবে না। পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করবেন? বাবা, আর হবে না এমন। মাথা নিচু করে, আপনাকে দ্বিতীয়বারের মতো মাফ করলাম, আর তৃতীয়বার আর সুযোগ পাবেন না মিস্টার।
সে তার লোকগুলিকে ফোন দিল। অপরদিকে টানা 1 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার বের হলো। ডাক্তারের চেহারা কেমন জানি ফ্যাকসিয়ে লাগতেছিল, আর নীলা আর তার মা একটু ভয় পেয়ে যায় ডাক্তার কাছে আসতেই। ডাক্তার, আমার বাবা। অনেক চিন্তিত ভাবে। আসলে অপারেশনটা সফল হয়েছে, চিন্তার কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। একরাশ হাসি নিয়ে আলহামদুলিল্লাহ। দুজনে ডাক্তারকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে এখন কি দেখা করতে পারবে নাকি না। এখন না, আধা ঘন্টা পর রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন করতে পারবেন। আচ্ছা। অপরদিকে আফির বাবা সেই লোকগুলিকে ফোন দিল, কিন্তু কেউ ফোন তুললো না। কি হলো মিস্টার, ফোন ধরছেন না? না। আর কোনোদিন ধরবেও না। আমাকে এইবারের মতো ক্ষমা করে দিও। ঠিক আছে। তখনই ফোন আসলো নীলার। হ্যালো। অপারেশন ঠিকভাবে হয়ে গেছে, তুমি কখন আসবা? এই তো নীলু পাখি, বের হইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। কে মিস্টার, আমি এখন আসি, আমার কাজ আছে বলে হেঁটে যাইতেছিলাম, যখন তার পাশে এসে পড়লাম, দাঁড়িয়ে গেলাম। আমি কে সেটা খবর নেওয়ার জন্য কিন্তু মানা করছিলাম। মানে? আপনি কি বাচ্চা যে আমার এটার মানে আপনাকে বোঝাতে হবে? আসলে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিলাম। আপনাকে আবারও বলছি, যতক্ষণ না আমি চাই ততক্ষণ আপনি কি এদেশের সরকারও জানতে পারবে না আমি কে। আশা করি বুঝতে পারছেন। আর হবে না। যত সুযোগ পাচ্ছেন ততই মাথায় উঠছেন। কিছু বলতে না দিয়ে আবার বললাম, এখন আসি, আর কে কি হলো সেটা যাতে কেউ কিচ্ছু জানবে না, 4 দেয়ালের ভেতরে থাকবে। বলার আগেই বুঝে নিছে। গুড বাই। তারপর সেখান থেকে চলে এলাম। বাইরে এসে সিএনজি দিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে আর আফিয়াদের বাসায়। বাবা, ও কে? চাচু, তুমি ওকে দেখে ভয় পাইলা কেন? আর ও কি বললো? ওর পরিচয় ও না জানলেও জানা যাবে না মানে? সবাই অনেকটা অবাক, কারণ এই প্রথম আফিয়ার বাবাকে ভয় পেতে দেখেছে আর খুব চিন্তিতও লাগছে, কিন্তু কেন কেউ জানে না। এত কিছু কারো জানা লাগবে না, শুধু এটাই বলবো যে ছেলের আশেপাশেও তোমরা যাবা না, দূরে দূরে থাকবা। অনেক রাগ দেখিয়ে মনি আর আফিয়া প্রথম তরে এত রাগী ভাবে দেখলো আর ভয়ে ভয়ে বলল, আচ্ছা। একটা কথা, এখানে এখন যা হয়েছে সবই তো ভুলে যাও, কিছু মনে রাখার দরকার নেই। বাইরে এসব কথা মনের ভুলেও কাউকে বলবা না। কেন, পরিচয় না জেনে এত ভয় পাচ্ছে? তাহলে শুনুন, এটা একটা রহস্য, সময় হলেই জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। অপরদিকে সাকিব সিএনজিতে যাওয়ার সময় ফোন দেয় তার বাবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও ভালো। তুমি এখন কোথায়? এই তো বাসায়, সবাই একসাথে লাঞ্চ করতেছি। খাওয়া দাওয়া করে সবাই আমার এখানে চলে আসো, দরকার আছে। কি দরকার আসলেই জানতে পারবে, তাড়াতাড়ি আসো। কিন্তু? কোনো কিন্তু না, আমি এই প্রথম কিছু চাইলাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আরো 20 মিনিট অতিক্রম করার পর হাসপাতালে পৌঁছলাম আর হোটেল থেকে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তাদের কেবিনের সামনে এসে নক করে ভেতরে ঢুকলাম। কিছুক্ষণ সবার সাথে কথা বলে খেয়ে নিলাম। আসার পরেই নীলার হাজারটা প্রশ্ন, এত দেরি কেন, কেন ডেকেছে, কি হয়েছিল, আরো নানা প্রশ্ন। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীলা ওর নিজের মতো জ্ঞান করেই আছে। ওর রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ মেয়েটি সবার সামনে জড়িয়ে ধরেছিল আর তারপর আমি এতক্ষণ সেখানে ছিলাম, তাই আর তেমন কিছু বললাম না। হঠাৎ ফোন। নিয়াজ কল দিয়েছে। কল রিসিভ করতে করতেই তৎক্ষণ ঝেড়ে নিল। আরে বাবা থাম। কই তুই ভার্সিটি আসিস না কেন? 2 দিন কোথাও দেখা নাই, একটা ফোন দিলেও পারতি তাই না? আমাদের কি বন্ধু ভাবস না? একবারেই সব বলে গেল। আরে ভাই, কোনটা রেখে কোনটা বলবো? শালা তুই আসতেছিস, এখন বল তুই কই? আমি এখন হাসপাতালে। বলতে দেরি হয়েছে, ওর প্রশ্ন করতে দেরি হয় নাই। কি হয়েছে আবার? আবার কার সাথে লাগতে গেছি? কোন হাসপাতালে? আরো অনেক কিছু। আরে ভাই থাম, আমার কিছুই হয়নি, নীলের সাথে আসি। পরে সবকিছু ওরে খুলে বললাম আর ও বলল ওরা সবাই সন্ধ্যায় আসবে দেখা করতে। আমি নীলাকে বললাম আমার একটু কাজ আছে, আমি একটু আসতেছি, তুমি থাকো, কোথাও বের হইও না, কেমন? আচ্ছা। বাড়ি গিয়ে 1 ঘন্টা পর ফিরে আসলাম। কাজ হয়ে গেছে, এখন ফলাফলের অপেক্ষা। তারপর হঠাৎই আব্বুর ফোন। নবাবজাদা জরুরি তলব করে আনলে। আর আপনি কোথায়? আমি তো এই হাসপাতালে। তোর কিছু হয়নি তো? তোমরা আগে হাসপাতালে আসো তো।
প্রায় 30 মিনিট পর তারা আসলো। আম্মু এসে জড়িয়ে ধরলো, যেন আমার কিছু হয়েছে। নানা প্রশ্ন। আমি বললাম আমার কিছু হয় নাই, চলো আমার সাথে। কোথায় যাব? কি জরুরি কথা? হাসপাতালে আনলি কেন? বাসায় কথা বলা যাইতো না? আরো অনেক প্রশ্ন। এখন কথা না বলাটাই সেও মনে হলো, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কেবিনের সামনে নিয়ে আসলাম, আর ওইদিকে নীলার পরিবারও জানে না, কারণ সারপ্রাইজ দিব। আমি বললাম ভেতরে চলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই থমকে গেল, আর সবার চোখের পানি। এই চোখের পানি কান্নার জন্য না, এই চোখের পানি খুশির। বাবা আঙ্কেলকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই কাঁদছে, তবে খুশিতে। আজ 15 বছর পর সব খুশি ফেরত চলে আসছে। আম্মু আন্টির সাথে কথা বলছে, ভাবি নীরব দর্শক, কিছুই বুঝতেছে না। আমি ভাবির কাছে গিয়ে, কিছুই বুঝছো না তাই না? যার কথা বাসায় হতো প্রায়, উনি হলেন সেই বন্ধু আব্বুর। ও আচ্ছা, বুঝলাম এখন। তারা সবাই অনেকক্ষণ কথা বললো। আব্বু আম্মুর সাথে নীলাও কথা বললো। কিছুক্ষণ পরে নীলাকে ইশারা করে মাইশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলাও আসলো আমাদের সাথে। মাইশা আমার ভাগ্নি, হয়তো ভুলে গেছেন, তাই আবারও মনে করিয়ে দিলাম। তারপর তিনজন হাসপাতালের বাইরের দোকানে গিয়ে কিছু চকলেট নিলাম, যা মাইশা আর নীলাকে দিলাম। একজন তো এমনিই বাচ্চা, আরেকজন চকলেট পেয়ে সেও বাচ্চা হয়ে গেছে। আমি তাদের চকলেট খাওয়া দেখছিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম হাসপাতালে বিল পরিশোধ করার জন্য, কারণ ডাক্তার বলেছিল চাইলে আজ বিকালে আঙ্কেলকে বাসায় নিতে পারবো। আমি বিল দেওয়ার জন্য রিসিপশনে গেলাম। তখনই দেখলাম রিফাত গাড়ি থেকে নামলো, সাথে রাব্বি আর ওর বাবাও ছিল। তাদের দেখে একটা মুচকি হাসি দিয়ে কাজ শুরু করলাম আমার। আর দেখলাম তারা আমার পাশ দিয়ে কেবিনের দিকে যাচ্ছে। রাব্বি আমাকে খেয়াল করে নেই, তারা চলে গেল। আমি প্রায় 20 মিনিট পর কেবিনের দিকে যাচ্ছি, তখন দেখি তারা কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে। রাব্বি আমার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। আমি ওর চেহারা দেখে শুধু একটা মুচকি হাসি দিলাম। ওরাও চলে গেল, আমিও চলে এলাম। আসার পরে জিজ্ঞেস করলাম ওরা হঠাৎ এখানে আবার কি জন্য এসেছিল।